আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার ঘুরে ফিরে আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, তা হচ্ছে শিশুদের রোগ। প্রিয় দর্শক, আমরা জানি বড়রা, আমরা যারা অ্যাডাল্ট রয়েছি তারা নিজেদের যত্ন আমরা নিজেরাই নিতে পারি, কিন্তু আমাদের শিশুদের যত্ন নেয়ার দায়ভারও কিন্তু আমাদের অন্যান্যদের অর্থাৎ অভিভাবকদের। আমাদেরকেই অবজার্ভ করতে হয় বা পর্যবেক্ষণ করতে হয় আমাদের ছোট্ট শিশুরা কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, কী ধরনের লক্ষণ তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে, অথবা তাদের কী কী ধরনের চিকিৎসার প্রয়োজন হয়, এবং সময় মতো তাদেরকে চিকিৎসা করানোর দায়িত্বটিও আমাদের ঘাড়েই রয়েছে। সে কারণেই আমরা আজকে আলোচনা করতে চাই সমসাময়িক যে সকল রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে, অর্থাৎ এই ধরনের তাপমাত্রা বা বৃষ্টিপাত বা গ্রীষ্ম, এই ধরনের অবস্থায় শিশুরা কী কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, এছাড়াও কোন কোন রোগের প্রতি ইদানিং চিকিৎসকবিদরা বা চিকিৎসকরা বেশি করে নজর দিচ্ছেন, সেই বিষয়গুলো আমরা আলোচনায় আনতে চাই। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের সমকালীন রোগ, এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন শিশু রোগ এবং শিশু রোগ তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিয়াজ মোবারক, বিভাগীয় প্রধান হাই ডিপেন্ডেন্সি ইউনিট ও আইসোলেশন ইউনিট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইছি তার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলতে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে, youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। আমরা শুরু করছি আলোচনা। স্যার, আপনি আপনার মতো করে বলতে পারেন যে কি কি ধরনের রোগে ইদানিং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন, বা আপনারা শিশুদের কোন কোন রোগ নিয়ে বেশি কনসার্ন, বেশি নজর দিচ্ছেন? আসলে এই সময়টা হলো বৈষম্যের সময়, সব ধরনের বৈষম্য। আমাদের জাতিগতভাবে আমরা বৈষম্য নিয়ে খুব বেশি চিন্তা করছি, যেমন তেমনি ওয়েদারের বৈষম্য বা আবহাওয়ার বৈষম্য। আমরা হঠাৎ করেই দেখি যে অনেক গরম, আবার হঠাৎ করে দেখি যে আসলে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে, অনেক শীত। কারণ শীত কেন? বৃষ্টির জন্য, এবং বৃষ্টি এত বেশি হচ্ছে যে আমাদের ঠান্ডা লাগছে। তো আমাদের এছাড়া হিউমিডিটিও খুব বেশি। আরেকটা জিনিস হলো যে আধা মৌসুমি বা মৌসুমি যেসব দেশগুলো আছে, আমরা ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল, আমরা যদি ভৌগোলিকভাবে চিন্তা করি তাহলে আমাদের দেশ হলো সাবট্রপিক্যাল কান্ট্রির একটি। এসব জায়গায় এই ধরনের আবহাওয়ার বৈষম্য খুব বেশি হয়, এবং এই আবহাওয়ার বৈষম্যের জন্যেই কিন্তু এই নানাবিধ সংক্রামক রোগ আমাদের মধ্যে আসে এবং আমাদেরকে আক্রমণ করে, এবং সংক্রামক রোগের বাহকরাও খুব সচেতন থাকে, যেমন মশা। আমাদের এখানে আমরা কিন্তু ডেঙ্গির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এবং আমরা কিন্তু এই মুহূর্তে অসংখ্য ডেঙ্গি পাচ্ছি না, অসংখ্য খারাপ ডেঙ্গি রোগ পাচ্ছি না। বাংলাতে যেটা আমরা ডেঙ্গু বলি, অ্যাকচুয়ালি এটা শব্দটা হলো ডেঙ্গি। তো আমার মাঝে মাঝে এটা চলে আসে ডেঙ্গি, কারণ যেহেতু আমি ইংরেজিতে বেশি লেকচার দিতে হয়। তো এখন এই ডেঙ্গি রোগের মধ্যে আমরা গত কয়েক বছর, যেমন 2023 সালে আমরা ভয়াবহভাবে ডেঙ্গি 2 সেরোটাইপের আক্রমণ প্রতিহত করেছি, এবং আমাদের শিশু হাসপাতালে আমরা এটা নিয়ে অনেক পরিশ্রম করেছি, নতুন করে সেল গঠন করেছি, এবং এবারও কিন্তু আমরা 2024-এও তাই করেছি। আমরা ডেঙ্গি 2 কিন্তু মারাত্মক একটা সেরোটাইপ। ডেঙ্গি 3 এবং ডেঙ্গি 2 এই দুটোই কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। তার মধ্যে আমরা ডেঙ্গি 2 প্রায় 85-87% মতো ডেঙ্গি 2 পেয়েছিলাম, এবং তাতে করে ডেঙ্গু শক হয়, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হয়, যেটা থেকে রক্তক্ষরণ হয়। আর ডেঙ্গি শকের মধ্যে আবার দুই রকম শক আছে, একটা ডিকম্পেনসেটেড শক, একটা কম্পেনসেটেড শক। ডিকম্পেনসেটেড শকে বাচ্চারা বেশি খারাপ হয়ে যায়। তার জন্য আমাদের এইচডিইউ, আইসিইউ এইসব ইউনিটগুলিকে খুব সচেতন থাকতে হয়। আর এবার আমরা দেখছি একটা বিচিত্রভাবে ডেঙ্গির আবির্ভাব। আমরা এখানে দেখছি সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডাক্তারদের জন্য, চিকিৎসকদের জন্য, যে আমরা ডেঙ্গির সব রকম উপসর্গ আমরা পাচ্ছি একটি শিশুর মধ্যে। প্লেটলেট কাউন্ট কম, WBC যেটা শ্বেতকণিকা,
সেটার কাউন্ট কম। আবার দেখতে পাচ্ছি যে হিমাটোক্রিটও কোনো কালে বেশি, আবার দেখতে পাচ্ছি যে একটু পানিও জমেছে বুকের মধ্যে, লাংসের মধ্যে একটু পানি জমেছে, আবার পেটের মধ্যে একটু পানি জমেছে, আবার ডি ডাইমার বলতে একটা জিনিস আছে সেটাও হাই, ফেরিটিন সেটাও হাই। সব কিছুই ডেঙ্গির সাথে মেলে, কিন্তু ডেঙ্গি নেগেটিভ। আচ্ছা, ডেঙ্গি লক্ষণগুলো ডেঙ্গির মতো, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে পাওয়াও যাচ্ছে ডেঙ্গির মতো সাইন সিম্পটম, কিন্তু ডেঙ্গি নয়। সেটা আপনি বলতে চাচ্ছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আপনার প্রসঙ্গে আবারও ফিরব। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে হঠাৎ করে। আমরা যে প্রসঙ্গে শুনছিলাম ডেঙ্গির মতো লক্ষণ, কিন্তু আসলে ডেঙ্গি নয়, সেটি আপনি বলছেন। তো আমরা যেটা করছি যে এই বাচ্চাটার ব্লাড প্রেশার যদি কমে যায়, শকের দিকে যদি যায়, তাহলে বাচ্চাটা খারাপ হয়ে যাবে, তাকে বাঁচানোই মুশকিল হয়ে যাবে। জি, বাঁচানোর মালিক হলো আল্লাহ, কিন্তু তারপরে আমাদের তো প্রচেষ্টা তো আমরা চেষ্টা করব না। তো এখন সেই কারণে আমরা যেটা করছি যে এই বাচ্চাটিকে আমরা ডেঙ্গির মতো করেই, যেমন কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গির ফ্লুইড এর ভ্যারিয়েন্স হয়, যেমন ছোট বাচ্চাদের যে আমরা ফ্লুইড দেই সেটা ডেঙ্গিতে আমরা তার চেয়ে বেশি ঘনত্বের ফ্লুইড দেই। আমরা অনেক অনেক জিনিস আছে, যেমন অ্যালবুমিন, সেটা আমাদের অনেক সময় দিতে হয় অ্যালবুমিন কমে গেলে। আমরা কিন্তু ডেঙ্গির ম্যানেজমেন্ট স্বাভাবিকভাবে এই বাচ্চাটিকে করছি এবং তাতে বাচ্চাটা ভালো হচ্ছে। জি, কিন্তু এটা ডেঙ্গি যে এটা কিন্তু আমরা সেরোলজিক্যালি কনফার্ম করতে পারছি না। তার জন্য আমরা ব্যবহার করছি সেরো নেগেটিভ ডেঙ্গি কোয়ারি দিয়ে আমরা বলছি যে এটা সম্ভবত ডেঙ্গি, কিন্তু সেরো নেগেটিভ, সেরোলজিক্যালি এটা পাচ্ছি না। সকল ক্ষেত্রে কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছানো না গেলেও আমরা আসলে ডেঙ্গির মতো করেই চিকিৎসা করছি এবং তাতে শিশুরা উন্নত হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এবং এটা আমরা যেটা করছি, এটা যদি আমরা কনফার্ম করতে চাই তাহলে বিশেষ কয়েকটা ল্যাবরেটরিতে পিসিআর করতে হবে, জেনোমিক কনফিগারেশন করতে হবে, এবং সেগুলো অনেক এক্সপেন্সিভ। জি, তো সেগুলি করার আগেই আমরা, যেমন একটা অ্যালবুমিনের দাম অনেক বেশি, এখন অনেক অনেক শিশুর বাবা মাই কিন্তু এই অ্যালবুমিন কিনতে কিন্তু খুব পারঙ্গম না। তো সে কারণে আমরা যেটা করি যে সেটা হলো যে আমরা ম্যানেজমেন্ট বা ভালো করাটার দিকেই বেশি নজর দিই। অবশ্যই সেটি হওয়া উচিত। এবং আগে রিসার্চের দিকে নজর দিলে আমাদের তখন বার করতে হবে যেটা আসলে ডেঙ্গি কিনা, এবং সেটা আমরা হয়তো ভবিষ্যতে করব সেই ধরনের প্ল্যান। এবং আমরা এবারও রিসার্চ ফান্ড দিয়েছি ডেঙ্গির জন্য আমাদের হাসপাতাল থেকে, এবং আমাদের এই আইসিডিডিআরবির সাথে সংযুক্তভাবে একই সাথে সম্মিলিতভাবে আমরা গবেষণার প্রক্রিয়ার প্রস্তুতি চালাচ্ছি। অবশ্যই আপনাদের গবেষণার ফলাফল হিসেবে আমরা তখন কিভাবে সঠিক ডায়াগনোসিসে পৌঁছানো যাবে বা নতুন ভ্যারিয়েন্টের সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, আরও অনেক নতুন তথ্য আমরা তখন পেয়ে যাব। আরেকজন দর্শকের আমরা ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম। জি বলুন। আমার বাচ্চার বয়স হলো 8 মাস। জি, বাচ্চার পেটের সমস্যা, মানে পায়খানা করে, পেটের সমস্যা, মানে হজম শক্তি একবারে কম। পেটের কি ধরনের সমস্যা বলে আপনি মনে করছেন? তার দিনে কতবার মল ত্যাগ হচ্ছে বা কি ধরনের মল হচ্ছে সেটি একটু বলবেন। মানে মলের কোনো তো রং, মানে একক সময় একক রং আসে। জি, আর পেটের সমস্যা বলতে যখন খায়, খাওয়ার পরেই বাথরুম করে। জি, দিনে কয়বার প্রস্রাব করে বলতে পারবেন? বা মানে দিনে হলো কোনোদিন 5 বার, কোনোদিন 6 বার। আচ্ছা, জি। আর আপনার শিশু ফেনা আছে। 8 মাস বয়স, আপনার শিশু কি খায় বা খাবার দাবার বাইরের কোনো খাবার দিচ্ছেন কিনা সেটি বলবেন খুব সংক্ষেপে। এখন বাইরের খাবার দিচ্ছি, ওই যে নুদ্রি জাতীয় জিনিস, তাও আছে মানে আমিষ জাতীয় খাদ্যগুলা। আচ্ছা, আমি কি ইন্টারাপ্ট করি? অবশ্যই। আপনার বাচ্চা কি ঠিক একটা প্রশ্ন করেছিল ডক্টর বায়েজিদ, সেটা হলো যে আপনার বাচ্চা কবার পায়খানা করে, দিনে কবার করে পায়খানা? দিনে কোনোদিন 4 বার, কোনোদিন 5 বার। আচ্ছা, আমি একটা জিনিস শুধু আপনাকে আশ্বস্ত করতে চাই যে একটি শিশু যদি আমাদের, দর্শক আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি উত্তর দিতে পারি এখন? আচ্ছা, একটা শিশু যদি, একজন শিশু যদি দিনে 7 বার পর্যন্ত পায়খানা করে, দ্যাট ইজ রাইট, সেটা ঠিক আছে। যদি সেই পায়খানা অতিরিক্ত খারাপ রক্ত সম্বলিত পায়খানা বা মিউকাস সম্বলিত কোনো পায়খানা না হয়, আর আরেকটা হলো সে পায়খানাটা যদি অতিরিক্ত পাতলা না হয়, তাহলে সেটা ঠিক আছে।
আবার একজন বাচ্চা যদি 7 দিনে একবার পায়খানা করে তাহলে কিন্তু সেটা ঠিক। এটাকে বলে আমাদের পিডিয়াট্রিক্সে, আমাদের শিশু রোগ চিকিৎসায় এটাকে বলে রুল অফ থাম। এই রুল অফ থাম হলো 7, একটা নাম্বার। 7 বার পায়খানা করলে আর দিনে, অথবা 7 দিনে একবার পায়খানা করলে সেটাও ঠিক আছে। কিন্তু এখন পায়খানাটা কেমন সেটা আমাদের জানতে হবে। সেটার মধ্যে যদি রক্ত মিশ্রিত হয় বা সেটার মধ্যে মিউকাস মিশ্রিত হলে আমরা একটা আমাশার দিকে নেব, ইনভেসিভ ডায়রিয়ার দিকে নেব। আর আরেকটা জিনিস যেটা বললেন যে আপনি অস্বস্তি বোধ করছেন, সেটা নিশ্চয়ই আপনাকে এই বাচ্চাটা কি অস্বস্তি বোধ করছে কিনা, নাকি আপনি অস্বস্তি বোধ করছেন, সেটা আপনি চিন্তা করতে হবে। এবং এই বাচ্চাটার সঙ্গে আপনার কমিউনিকেশন করতে হবে। সে যদি বেশি অস্বস্তি বোধ করে তাহলে একজন শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আর আপনি যেটা বলছেন যে খাওয়ার সাথে সাথে পায়খানা করে দেয়, জি, এবং সেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু অনেক বাচ্চাই কিন্তু স্বাভাবিকভাবেই খাওয়ার সাথে সাথে পায়খানা করে দেয়। এটাকে আমরা বলি গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স, যে খাবারটা যখন আসে তখন তাকে একটা রিফ্লেক্স করে যে আমরা আসলে একটু নার্ভাস হয়ে সে খাবারটা দেয়। কারণ আপনি খাবারটা হয়তো তাকে জোর জবরদস্তি খাওয়াচ্ছেন, বা খাবারটার ব্যাপারে হয়তো তাকে অযথা একটা প্রেশার দিচ্ছেন, এবং এই কারণেই কিন্তু সে খাবারটা খেয়েই সাথে সাথে পায়খানা করে দেয়। ওনার উত্তর নিশ্চয়ই উনি পেয়ে গেছেন, এবং ওনার পরবর্তীতে কি করা উচিত সেই গাইডলাইনটিও নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনার মাঝামাঝি অবস্থায় আছি, আমরা আরও বেশ কিছু রোগ নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয়ে শিশুদের সমকালীন রোগ। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন শিশু রোগ ও শিশু রোগ তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিয়াজ মোবারক। স্যার, একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন বিরতির সময়, তার ফোনটি নিয়ে আমরা আলোচনা শুরু করছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন প্লিজ। মোহাম্মদ আজমল হোসেন, পাইকা স্যার, খুলনা। জি বলুন। স্যার, আমার এই মামুনিটা 1 বছর আগে পেটে ব্যথা করে। আমি খুলনায় অনেক ডাক্তার দেখাইছি, এবং ঢাকায় ডাক্তার চলে বজুর করে প্রফেসর স্যারকে দেখাইছি, কিন্তু ব্যথা কমছে না স্যার। শিশুর বয়স কত বললেন? 1 বছর? 10 বছর স্যার, 10 বছর। 10 বছর। ব্যথাটি স্যার বলে পায়খানা আটকে আসছে, কিন্তু পায়খানা তো দেরি হচ্ছে, প্রতিদিন আসছে, কিন্তু পায়খানা ক্লিয়ার হচ্ছে না, এবং ব্যথা কমছে না স্যার। জি, কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা আছে নাকি সব সময় বলে পেটের ব্যথার কথা? ওই নাভির কেন স্যার। আচ্ছা, কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন? কোনো পরীক্ষা করিয়েছিলেন? আচ্ছা, সব পরীক্ষা করেছি স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমরা একটি গাইডলাইন দেবার চেষ্টা করছি যে কি করা উচিত এই মুহূর্তে। আপনাকে ধন্যবাদ স্যার। বলুন। আমি আসছি। তো সেটা হলো যে আপনার প্রথমত দেখতে হবে যে গত 1 বছরের ব্যথা, মানে ব্যথার যদি কোনো কারণ যদি বের করা যেত, তাহলে আমরা এই 1 বছরে হয়তো যে বিশেষজ্ঞ চিকিৎসক মহোদয় দেখেছেন, তিনি হয়তো কিছু একটা ক্লু আপনাকে দিত। তার মানে এই ব্যথাটা একটা অন্য ধরনের ব্যথা। এই ব্যথাটা হয়তো ব্যথাই না, মানসিক ব্যথাও হতে পারে। কারণ 70% বা 70% ব্যথা একটা শিশুর কিন্তু মানসিক ব্যথা হয়। খাওয়ার প্রতি ভীতি, কিংবা পরিবেশের প্রতি ভীতি, কিংবা পড়াশোনার প্রতি ভীতি, কিংবা প্যারেন্টাল ভীতি, এই ধরনের, প্যারেন্টাল মানে অভিভাবকদের ভীতি, এই ধরনের ভীতি থেকে কিন্তু এই একটা ব্যথা। কখনো ফেক একটা ব্যথা তৈরি করে একটি শিশু, যে ব্যথার জন্য আপনি তার প্রতি, ফেক মানে হলো মানে নকল ব্যথা, এই ব্যথা জন্য হয়তোবা আপনি তার প্রতি আগ্রহ বেশি দেখাবেন, অ্যাটেনশন বেশি দেখাবেন, তাতে করে তার কিছু কিছু জিনিস আপনাদের কাছ থেকে ব্ল্যাকমেইল করে নিতে পারবে। আমি বলছি না আপনার বাচ্চা এই কোনো একটা ব্যথার মধ্যে আছে, আমি ধরে নিলাম যে আপনার বাচ্চার ব্যথা অন্য কোনো কারণে, এবং সে কারণগুলি নিশ্চয়ই সেই বিশেষজ্ঞ চিকিৎসক ইনভেস্টিগেশন করেছেন। যেমন প্যানক্রিয়াটিক ব্যথা হতে পারে, প্যানক্রিয়াটিক এনজাইমগুলিকে আমরা দেখি, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। আবার আরেকটা ব্যথা হতে পারে যে ছোট্ট করে হয়তো অ্যাপেন্ডিক্সের ডান দিকে যে আমাদের অ্যাপেন্ডিক্স নামে একটা জিনিস থাকে, সেটা ছোট্ট করে হয়তো একটা ইনফ্ল্যামেশন তৈরি হয়েছে, অর্থাৎ প্রদাহ তৈরি হয়েছে, সেটা শুরু হয়েছে মাত্র, তখন এই ব্যথাটা হতে পারে। আরেকটা ব্যথা হতে পারে এই ধরনের ক্রনিক ব্যথা কনস্টিপেশনের জন্য। আপনার বাচ্চা হয়তো সবজি খায় না, খাওয়ার হ্যাবিটটা হয়তো খুব খারাপ আপনার বাচ্চার।
আপনার বাচ্চা হয়তো গোশ খায় এবং আপনিও ভাবেন বাচ্চাকে গোশ, মাংস, ডিম এই ধরনের প্রোটিন অনেক বেশি খাওয়ালে বাচ্চা অনেক বড় হবে, অনেক বুদ্ধিমান হবে। এই জন্য হয়তো ব্যথা হতে পারে। আর মানে ফিডিং মিসম্যানেজমেন্ট, সেই জিনিসটা আপনার বাচ্চাকে যে ফিডিং অ্যাডভাইস দিচ্ছেন আপনি আপনার বাসা থেকে, সেটাও আজকাল আমরা দেখি অনেকেই বাসায় বানানো অনেক ঘন্ট খাওয়ায় বাচ্চাদেরকে অনেক রকম জিনিস দিয়ে। সেই জিনিসের মধ্যে পৃথিবীর এমন কিছু নাই যে না থাকে, এবং সেটা তাকে লোকাল একটা ইন্টারন্যাশনাল কোম্পানির নাম দিয়ে সেই জিনিসগুলিকে খাওয়ানো হয়। তো সেই ধরনের একটা ব্যবস্থাও হতে পারে আপনার বাচ্চার। আর আরেকটা জিনিস যেটা হয় যে আপনার বাচ্চাকে যদি আলট্রাসোনোগ্রাম করানো হয় তাহলে দেখবেন যে বাচ্চার হয়তো লিম্ফ নোড লসিকা গ্রন্থি, সেগুলি পেটের অনেকগুলি ফোলা থাকে। সেগুলি কিন্তু আবার ডিটেল ইনভেস্টিগেশন করতে হবে। সেটা হলো টাইফয়েডের কিন্তু নানা ধরনের থাকে। এটা এক ধরনের টাইফয়েড, প্যারাটাইফয়েডও হতে পারে, আবার কি হতে পারে, যক্ষাও হতে পারে, অ্যাবডোমিনাল টিবিও হতে পারে। সেগুলি কিন্তু ডিটেল ইনভেস্টিগেশন করবার প্রয়োজন আছে। আসলে যেহেতু 1 বছর অনেকদিন আগের থেকে এই ব্যথাটিতে ভুগছেন এবং চিকিৎসককে দেখিয়েছেন এবং অনেক শিশুরা এই ধরনের সমস্যায় ভুগছেন, স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য আপনি বলেছেন একটা আল্ট্রাসাউন্ড করে দেখানো যেতে পারে। আজকাল শুধু এমটি দিয়ে কিন্তু টিবি কিন্তু আমাদের সারা মানে বাংলাদেশের মধ্যে শুধু 1-2 স্টেজ দিয়ে কিন্তু টিবি ডায়াগনোসিস আজকাল করা যায় না। আমরা জিন এক্সপার্ট করি, আলট্রা জিন এক্সপার্ট করি, স্টুলের আলট্রা জিন এক্সপার্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই জিনিসগুলো এখন যদিও কিছুটা বৈশ্বিক কারণে, আমেরিকান পলিসির কারণে কিছুটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ব্র্যাক আবার নতুন করে এগুলোকে হেল্প করছে মানুষকে করার জন্যে। এবং স্পুটাম, অনেক বাচ্চারা যারা স্পুটাম মানে কাশি দিতে পারে না, তাদেরকে আমরা স্টুল কিংবা গ্যাস্ট্রিক অ্যাসপিরেট দিয়ে আমরা জিন এক্সপার্ট করি, আলট্রা জিন এক্সপার্ট করি। এসব জিনিসগুলো কিন্তু খুব দরকার। এটা একটা ডিটেল ইনভেস্টিগেশন দরকার, খুলনাতে না হলে আমাদের ঢাকাতে এসে এগুলোর ব্যাপারে তার সাহায্য নেওয়া। আপনি সেই গাইডলাইনটি দিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে অভিভাবক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন কারণে তার এটি হতে পারে এবং এখন তার কি করা উচিত, সেই গাইডলাইনটি উনি নিশ্চয়ই পেয়ে গেছেন। আমরা আরেকটি রোগ নিয়ে কথা বলতে চাই, ইনফ্লুয়েঞ্জা। কারণ ইদানিং অনেক ইনফ্লুয়েঞ্জার পেশেন্ট আমরা পাচ্ছি এবং আপনাদের কাছে নিয়মিত আসছেন, এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন সম্পর্কেও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দরকার, যেটি আপনার কাছে আমরা শুনতে চাই। সব মিলিয়ে একটু আমি খুব দ্রুত বলবো, কারণ আমার মনে হয় সময় আমাদের খুব কম। তো সেটা হলো যে ইনফ্লুয়েঞ্জা এমন একটা ভাইরাস, যে ভাইরাসটা বিচিত্র রূপে প্রতি সিজনে আমাদের কাছে উপস্থাপিত হয়। কারণ এটা আমরা যে বিস্কিটের বাক্স কিনতাম ছোটবেলায়, সেই বিস্কিটের মধ্যে গোল বিস্কিট, তারপরে ত্রিকোণা বিস্কিট, তারপরে অন্য একটা আকৃতির বিস্কিট, চকলেট বিস্কিট, এটাকে বলে অ্যাসোর্টেড বিস্কিট। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা হলো অনেকগুলি ভাইরাসের টুকরা নিয়ে, আমরা যদি 50টা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিই, সেগুলিকে যদি একসাথে ঝালমুড়ির মতো আমরা যদি শেক করি, তাহলে যেটা বেরোবে সেটা একটা নতুন ভাইরাসের ভ্যারিয়েন্ট বেরোবে। সুতরাং ইটস অ্যান অ্যাসর্টেড ভাইরাস। তো সুতরাং প্রতি বছর আমরা কিন্তু নতুন নতুন ইনফ্লুয়েঞ্জার মুখোমুখি হই। গত বছরের যে টিকাটা ছিল, সেই টিকাটা কিন্তু এই বছরের ইনফ্লুয়েঞ্জার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এবং এই জন্য দেখবেন যে প্রতি বছর কিন্তু একটা নতুন করে ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের টিকা আসে, এবং এটা লংজিভিটি কিন্তু সবসময় কম থাকে। তো সুতরাং এখন ইনফ্লুয়েঞ্জা অনেক হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা থেকে আমাদের কি বলে যে সর্দি, কাশি, জ্বর সব কিছুই হচ্ছে, এবং বাচ্চারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, কারণ বাচ্চাদের ইমিউন সিস্টেমটা এখনও পরিপূর্ণভাবে ডেভেলপ করে নাই। তো সুতরাং ধীরে ধীরে ডেভেলপ করছে, এবং এই সময় এই ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করে খুব বেশি, এবং বুড়োদের খুব বেশি আক্রমণ করে। এই জন্য ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়াটা খুব জরুরি, এবং প্রতিটি শিশু এবং বুড়ো মানুষদের, এবং যাদের কোমরবিডিটি আছে, কোমরবিডিটি বলতে হলো ডায়াবেটিস, অন্যান্য রোগ, ক্যান্সার এগুলি আছে, তাদেরকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা দেওয়া খুব জরুরি। জি, আপনার কাছে আমরা ইনফরমেশনটি পেলাম। অবশ্যই আমরা সকলেই সচেতন হব বা উদ্যোগী হব, যাদের ঘরে ছোট্ট শিশুরা রয়েছে এবং বয়োবৃদ্ধরা রয়েছে, তাদের জন্য যদি আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারি তাহলে নিশ্চয়ই সেটি উপকৃত হবে। আরেকটি বিষয়ে জানতে চাই, রোটাভাইরাল ডায়রিয়া বা রোটাভাইরাস ভ্যাকসিনও ব্যবহার করা হয়, সেই বিষয়ে আপনি একটু আমাদেরকে গাইডলাইন দেবেন। আমি 2 মিনিট বলছি। সেটা হলো যে রোটাভাইরাস অ্যাকচুয়ালি এখন খুব বেশি আমাদের এখানে অনেক শিশুদের মধ্যে হচ্ছে, এবং রোটাভাইরাসের প্রবলেমটা হলো যে এটা 6 থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম
আমরা এই রোটা ভাইরাসের টিকা দিতে পারি। জি, বাজারে শিশুদের বয়স যদি 1 বছরের মধ্যে হয়, 1 বছরের মধ্যে হয়, যদি এক ধরনের রোটা ভাইরাস বলে যে 1 বছরের মধ্যে আপনি দিতে পারেন, আরেকটা রোটা ভাইরাসের টিকা বলে যে আমরা 8 মাসের মধ্যে দিতে পারি। এবং এই একটা রোটা ভাইরাসের টিকা হলো বিদেশি, আরেকটা হলো বিদেশি কিন্তু দাম কম, কিন্তু ওটার মধ্যে 3টা স্ট্রেইন থাকে, এটার মধ্যে 4টা স্ট্রেইন থাকে। আর আরেকটা কথা হলো যে এই রোটা ভাইরাসের এই স্ট্রেইনগুলি আদৌ আমাদের রোটা ভাইরাস ডায়রিয়ার সাথে কম্প্যাটিবল কিনা, যে রোটা ভাইরাসের স্ট্রেইন আমাদের হচ্ছে রোটা ভাইরাস সেটা কিনা, সেটা নিয়ে কিন্তু কোনো গবেষণা করা হয়নি। আচ্ছা, এটা বিদেশের যে রোটা ভাইরাসের স্ট্রেইনের সাথে হয়তো কম্প্যাটিবল হতে পারে। তবু আমরা এই টিকাগুলি দিচ্ছি এবং দেয়া ভালো, কেননা রোটা ভাইরাস থেকে ডায়রিয়া হলে খুব মারাত্মক ডায়রিয়া হয়, বিশেষ করে শিশু বাচ্চাদের। আর 1.5 মাস বয়স থেকে অবশ্যই প্রতিটি শিশুর রোটা ভাইরাসের টিকা খাওয়ানো উচিত। জি, আমরা ইনফরমেশনটি পেয়ে গেছি স্যার আপনার কাছে স্পেসিফিক ভাবে। আরেকটা জিনিস আমি 2 সেকেন্ড বলি, সেটা হলো যে এই রোটা ভাইরাস থেকে যে শুধু ডায়রিয়া হয় সেটা না, এই রোটা ভাইরাস থেকে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং সেটাও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ হতে পারে, সেটা আপনি উল্লেখ করতে চেয়েছেন। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ভাই, আমি রংপুর থেকে, আমি আমার ছেলের সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলার জন্য খুব আগ্রহী। বলুন প্লিজ। আমার ছেলের বয়স 7.5 বছর। জন্মের সময় ডাক্তার একটু আঘাত পাইছিল, কিন্তু আমি ছেলেকে নিয়ে খুবই টেনশন আছে, আপনাদের একটা সুপরামর্শ কামনা করছি। কি সমস্যা ফিল করছেন, কি অসুবিধা হচ্ছে শিশুটির? ছেলেটা পড়াশোনা করে না, স্কুলে গেলে বই খুলে না, কারো কথা শুনে না, এবং নিজের নামটাও সে সঠিকভাবে বলতে পারে না, এবং আমার বাবার নামও বলতে পারে না, এবং খুব মানে ডাক্তার বলছে জন্মের সময় আঘাত পাইছিল। আচ্ছা, আমি সময়ের জন্য একটু ইন্টারাপ্ট করি বাইরে। সময়টা হলো যে আমাদের এই শিশুটি জন্মের সময় আঘাত পেয়েছিল, মানে মাথায় আঘাত পেয়েছিল, হয়তো সে অক্সিজেন ভালো মতো পায়নি, দেরি করে কাঁদছে আপনার বাচ্চা, এটা এক ধরনের ডিসএবিলিটি। আমাদের ডিসএবিলিটি হলো প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধী বাচ্চা যাদের আমরা বলি। প্রতিবন্ধী বাচ্চা কিন্তু 2 রকমের হয়, একটা হলো যে কগনিটিভ ডিলে বা কগনিটিভ ডিসএবিলিটি, যেটা হলো যে মানসিকভাবে ব্রেইনের যে অসুবিধা, আর আরেকটা হলো মোটর ডেভেলপমেন্টাল ডিলে বা আমাদের যেটা শারীরিক যে অসুবিধা। এবং এটা নিয়ে আলাপ করতে গেলে আমার দীর্ঘ সময় লাগবে। আমি ওনাকে বা আমরা ওনাকে স্পেসিফিক কিছু পরামর্শ দিতে চাই, যে শিশুদের ছোট পরামর্শ আমি দিচ্ছি, ওনার গাইডলাইন কি হতে পারে, উনি কোথায় যেতে পারেন। বুঝতে হবে যে অন্যান্য বাচ্চার তুলনায় আপনার বাচ্চা পিছিয়ে আছে। শুধু আপনার বুঝতে হবে না, আপনার যে স্কুলে তাকে দিচ্ছেন তার টিচারদের বুঝতে হবে যে সে পিছিয়ে আছে। আপনার সবগুলো এরিয়া তার চেক করতে হবে, সে চোখে ভালো দেখতে পায় কিনা, সে ডিস্টেন্স অফ ব্ল্যাকবোর্ড তার জন্য ঠিক কিনা, কানে ঠিক মতো শুনতে পায় কিনা, এবং তার মানসিকভাবে সে অ্যাকসেপ্ট করতে পারে কিনা, এবং তার ব্রেন কি অ্যাকচুয়ালি এই 10 বছরের বাচ্চা বললেন তাই না, 7.5 বছর, 7.5 বছরের বাচ্চার যে ব্রেন থাকা উচিত অন্যান্য বাচ্চার তুলনায়, যে বুদ্ধি থাকা উচিত, সেইটুক বুদ্ধি না থেকে তার হয়তো 5 বছরের বাচ্চার বুদ্ধি আছে, সেই অনুযায়ী তাকে প্রেশার দিতে হবে এবং তাকে হেল্প করতে হবে, তার একটু সাহায্য দরকার। আমরা কিন্তু প্রতিবন্ধী অবশ্যই আমরা তাকে সাহায্য করতে চাই, বাচ্চাটিকে সাহায্য করতে চাই, আমাদের এই অভিভাবককে সাহায্য করতে চাই। তিনি কোথায় যেতে পারেন স্যার, খুব সংক্ষেপে? একটা জিনিস আমার মনে রাখতে হবে যে প্রতিবন্ধী বাচ্চাদের কাছ থেকেও কিন্তু সবল বাচ্চারা, সুস্থ বাচ্চারা শিখতে পারে অনেক। অবশ্যই অবশ্যই। সুতরাং তার শিশু বিকাশ কেন্দ্রে তিনি সহায়তা নিতে পারেন। সরকারি হাসপাতালে, আমাদের শিশু হাসপাতালেও আছে, সেখানে গেলে আপনি খুব ভালো একটা অ্যাডভাইস পাবেন, এবং কোনো প্রাইভেট কোনো সেক্টরে না গিয়ে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে খুলনা বলেন বা রংপুর বলেন, যেখানেই বলেন, ওখানেও সরকারি হাসপাতালগুলোতে শিশু বিকাশ কেন্দ্রে তিনি সহায়তা নিতে পারেন। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আমরা আলোচনা শেষ করছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ যিনি দর্শক ফোন করেছিলেন তাকে আমরা সহায়তা করবার জন্য পরামর্শ দিয়েছি যে সেই ধরনের চিকিৎসা কেন্দ্রে তাকে যেতে হবে, এবং তার বিশেষ কিছু সমস্যা আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুটিকে আসলে হেল্প করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শিশুদের বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করেছি, এবং সমসাময়িক রোগ, বিশেষ করে ডেঙ্গি বা ইনফ্লুয়েঞ্জা, রোটা ভাইরাস, এই সকল রোগের ভ্যাকসিন বা অন্যান্য চিকিৎসা সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।